প্রিয় পাঠক, আজ আপনাদের একটি অসাধারণ গল্প শোনাব। একজন দরিদ্র কাঠুরিয়া, তার দুই যুবতী কন্যা এবং এক রহস্যময় কালো সাপের কাহিনী। কিভাবে সেই কাঠুরিয়ার কন্যারা রাজকীয় জীবনের ঝলমলে আবরণে আবৃত হল, সেই গূঢ়তত্ত্বপূর্ণ আখ্যানটি সত্যি মনকাড়া এবং শিক্ষণীয়। এটি এক রোমাঞ্চকর যাত্রা, যা আপনাদের গভীর উপলব্ধির মাঝে নিয়ে যাবে। আসুন সেই গল্প শুরু করা যাক। বহু প্রাচীনকালের কথা। কোটালীপাড়া নামে একটি দরিদ্র বস্তি ছিল। সেই বসতির প্রথম ঘরটি ছিল রফিক নামক একজন দর্জির, দ্বিতীয়টি হাশেম নামক এক হতভাগ্য কাঠুরিয়ার এবং তৃতীয়টি ফাহিম তেল বিক্রেতার। এর ঠিক পাশেই ছিল একজন মুদি দোকানির অবস্থান। এছাড়াও আশেপাশে আরও অনেক ঘরবাড়ি এবং দোকানপাট ছিল। রফিক দর্জি এবং ফাহিম তেল বিক্রেতা ভালোই উপার্জন করত, কিন্তু হাশেম কাঠুরিয়ার শরীর আর চলছিল না। তিনি ছিলেন অতি বৃদ্ধ ও দুর্বল। জীবনের ভার যেন তার কাঁধ ভেঙে দিয়েছিল। হাশেমের স্ত্রী ফরিদা একসময় ঘরে গম, মরিচ ও ভুট্টার আটা গুঁড়ো করে প্রায় 1.5 রুপি উপার্জন করতেন। কিন্তু যখন থেকে তার কফ কাশির উপদ্রব শুরু হলো, হাকিম সাহেব তাকে জাঁতা পেষণ করতে নিষেধ করে দিলেন। প্রতিবার জাঁতা ঘোরালেই তার শ্বাসকষ্ট হতো। হতভাগ্য হাশেমের কোনো পুত্র সন্তান ছিল না, শুধু 2টি কন্যা ছিল, একজন সাদিয়া, অন্যজন লিনা। হাশেমের 2 কন্যা সাদিয়া ও লিনা তাদের মায়ের প্রতি অগাধ ভালোবাসা পোষণ করত। তাই তারা তাদের মাকে বলল, আমরাই জাঁতায় মরিচ, ধনে ও গম পেষণ করব। হাশেম যখন এই কথা শুনলেন, তখন তার 2 কন্যার দিকে তাকিয়ে বললেন, ওরে আমার মেয়েরা, না, এখনো তোমাদের কিসের বয়স? তোমরা এখনো অনেক ছোট। যদি তোমাদেরও কাশি হয় তবে কি হবে? এটি তো একটি মারাত্মক ব্যাধি। কিন্তু প্রিয় পাঠক, পিতামাতা যে অবস্থাতেই থাকুন না কেন, তারা তাদের সন্তানদের দুঃখ দিতে চান না। অথচ হতভাগ্য কাঠুরিয়া কী বা করতে পারত? পুত্র সন্তান তো ছিল না। এখন যা করার মেয়েদেরই করতে হবে। তবে হাশেমের দারিদ্র্যের গভীরতা সবার জানা ছিল না। কেবল রফিক দর্জি জানতেন যে চরম বেকারত্বের কারণে তারা একদিনে একবেলা শুকনো খাবার খেয়ে দিনাতিপাত করেন। একদিন তিনি হাশেমকে ডেকে বললেন, আমার কাছে সেলাইয়ের অনেক কাজ আসে। মাঝে মাঝে গ্রাহকদের ফিরিয়ে দিতে হয়, কারণ আমি একা এত কাজ সামলাতে পারি না। আপনি যদি কিছু মনে না করেন, তবে আমি আপনার বাড়িতে কিছু কাজ পাঠিয়ে দিতে পারি এবং আপনার কন্যারা সেগুলি সেলাই করে আমার কাছে পৌঁছে দেবে। এতে আমার গ্রাহকরাও অসন্তুষ্ট হবেন না এবং আপনারও কিছু রোজগার হবে। রফিকের কথাগুলো যেন জীবনের একটি নতুন দিগন্ত উন্মোচন করল। হাশেম কথা শুনে রফিকের হাত ধরে আপ্লুত কণ্ঠে বললেন, ভাই, আপনি আমার মঙ্গলের এক মহৎ পথ খুলে দিলেন। আপনার এই অনুগ্রহ আমি কোনোদিন ভুলব না। রফিক বললেন, আমি আমার স্ত্রীর মাধ্যমে জেনেছিলাম যে আপনার 2 কন্যারই পোশাক সেলাইয়ের খুব শখ। তাই ভাবলাম তাদের শখও পূরণ হবে এবং রোজগারেরও একটি পথ তৈরি হবে। এই নিন 2টি জামার কাপড়, সেলাই হয়ে গেলে আমার কাছে পাঠিয়ে দেবেন। হাশেম কাপড় নিয়ে আনন্দিত মনে বাড়ি ফিরলেন এবং 2 কন্যাকে দিয়ে বললেন, রফিক একজন অসাধারণ প্রতিবেশী। আল্লাহ তার হৃদয় দয়ার জন্ম দিয়েছেন। তিনি 2টি জামা সেলাই করার জন্য কাপড় দিয়েছে। তোমরা এগুলো সেলাই করে ফেরত দিলে তিনি আরও কাজ দেবেন। সাদিয়া ও লিনা আনন্দে আত্মহারা হল। 2 বোন একটি করে জামা নিয়ে সেলাই করতে বসল। এই ছিল তাদের প্রথম কাজ। 2 বোনের সেলাইয়ের প্রতি এমন একটি তীব্র অনুরাগ জন্মালো যে তারা অর্ধেক রাত পর্যন্ত সেলাই করত এবং পরদিন সকাল হতেই আবার কাজে লেগে যেত। দুপুর হওয়ার আগেই জামা 2টি তৈরি হয়ে গেল। হাশেম সমাপ্ত জামাগুলো নিয়ে রফিকের কাছে গেলেন। সেলাই করা জামা দেখে রফিক অত্যন্ত খুশি হলেন এবং তৎক্ষণাৎ 1.5 রুপি মজুরি হাশেমের হাতে তুলে দিলেন। সঙ্গে দিলেন আরও 2টি জামার কাপড়। এভাবেই 2 বোন সর্বদা ব্যস্ত থাকত। তাদের আর্থিক কষ্ট দূর হয়ে গেল এবং মা বাবাও স্বস্তি পেলেন। সময় এভাবেই বয়ে যাচ্ছিল। এক রাতে হঠাৎ আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে গেল এবং প্রচণ্ড বৃষ্টি হল, যার ফলে অলিগলিতে কাদায় কাদাময় হয়ে গেল। সকাল হলে সূর্য উঠল এবং তীব্র রোদে অনেক জল শুকিয়ে গেল। তবুও কিছু কিছু স্থানে কাদা রয়ে গিয়েছিল। দুপুরবেলা দরজায় একজন দরবেশ আওয়াজ দিলেন,
এই ক্ষুধার্ত ফকিরকে আল্লাহর নামে কিছু খাদ্য মিলবে কি? হাশেম দরজা খুলে দরবেশকে বললেন, বাবা, একটু অপেক্ষা করুন। ঘরে পর্দা করা হলে আমি আপনাকে ভেতরে বসিয়ে আহার করাই। দরবেশ বললেন, বৎস, আল্লাহ আপনার মঙ্গল করুন, কিন্তু পর্দারই কষ্ট কেন করছেন? আমি এই দরজাতেই বসে খেয়ে নেব। হাশেম দৃঢ়কণ্ঠে বললেন, না, এটি আল্লাহর দেওয়া রিজিক, এটিকে সম্মানের সঙ্গে গ্রহণ করা উচিত। ঠিক সেই সময় সাদিয়া ভেতর থেকে ডাকল, আব্বাজান, আমরা পর্দা করে নিয়েছি, বাবাকে ভেতরে ডাকুন। হাশেম সেই দরবেশকে নিজের বাড়ির উঠোনে নিয়ে গেলেন এবং একটি খাটে বসিয়ে বললেন, বাবা, আপনার জুতো এবং পা কাদায় মেখে আছে। দরবেশ বললেন, বৃষ্টির কারণে প্রচুর কাদা হয়েছে এবং এই দিকে তো আমি এই প্রথমবার এসেছি। এখানকার মানুষ কিভাবে যে জীবনযাপন করে? হাশেম দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, এটি কোটালীপাড়া, দরিদ্রদের বসতি। এখানে সর্বদা আবর্জনা ও নোংরা ছড়িয়ে থাকে, অথচ তা পরিষ্কার করার কেউ নেই। কেবল এটুকু বলতে পারি, আমরা দরিদ্র মানুষ এই আবর্জনা, নোংরা এবং কাদার মধ্যেই চোখ খুলি, লালিত হই এবং বড় হয়ে উঠি। তাই এই সব কিছু আমাদের কাছে আর মন্দ লাগে না, বরং জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সাদিয়া পর্দার আড়াল থেকে বলল, আব্বাজান, যদি বাবা পা ধুতে চান তবে জল গরম আছে। হাশেম জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ, একটি লোটা জল নিয়ে এসো। পা ধুয়ে বাবা খাটে বসবেন, তারপর পেট ভরে খেতে পারবেন। দরবেশ বললেন, আল্লাহ আপনার ওপর তার করুণা বর্ষণ করুন। তোমরা বড় সজ্জন। সাদিয়া একটি মোটা চাদরে আপাদমস্তক আবৃত হয়ে হাতে জলের লোটা নিয়ে এলো এবং দরবেশকে বলল, বাবা, জুতো খুলে দিন, আমি আপনার পা ধুয়ে দিচ্ছি। দরবেশ জুতো খুলে বললেন, লোটা আমাকে দিন, আমি নিজেই ধুয়ে নিচ্ছি। সাদিয়া বিনয়ের সঙ্গে বলল, না বাবা, এটি আমাদের মেয়েদের কাজ। তারপর সে একটি কাপড় জলে ভিজিয়ে দরবেশের উভয় পা ধুয়ে দিল, তার হাত ধুয়ে দিল এবং জুতো তুলে নিয়ে গেল। দরবেশ খাটে বসলে লিনা তার সামনে খাবার নিয়ে এলো। দরবেশ বললেন, সুবহান আল্লাহ, খিচুড়ি এবং বাসি রুটি। আল্লাহ তোমাদের সকলকে অভাবমুক্ত করুন। এরপর তিনি আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করলেন। ওদিকে সাদিয়া তার ভেজা জুতো ধুয়ে রোদে শুকাতে দিল। যখন দরবেশের খাওয়া শেষ হল, সাদিয়া গরম জল দিয়ে তার হাত ধুয়ে দিল। দরবেশ তখন গভীর তৃপ্তি নিয়ে বললেন, সত্যি, দরিদ্রের মূল্যায়ন কেবল দরিদ্রই করে। আমি স্বপ্নেও ভাবিনি যে আমাকে এত সম্মান জানানো হবে। সাদিয়া বলল, বাবা, যাদের ধন সম্পদ আছে তারা এই সাধারণ রুটির মূল্য বোঝে না। আমরা তো একবেলা শুকনো রুটি খেয়ে দিন কাটিয়েছি। তাই আমরা এর মূল্য কেন বুঝব না এবং কাউকে খাওয়ালে সম্মানের সঙ্গে কেন খাওয়াবো না? দরবেশ বললেন, এখন আমাকে বিদায় দিন। হাশেম বললেন, বাবা, রোদে বিশ্রাম নিন। আপনার জুতোও ভেজা, এখন পরলে শরীর খারাপ করবে। হাশেম স্নেহভরে বললেন, একটু পর শুকিয়ে গেলে তবে যাবেন। দরবেশ এই কথা শুনে খাটে শুয়ে পড়লেন এবং দুই বোন ঘরের ভেতরে বসে কাপড় সেলাই করতে লাগল। এদিকে রফিক দর্জির একটি পুত্র ছিল, যার নাম শামীম। সে ভালো মানুষ ছিল না। রফিক ও তার স্ত্রী অনেক চেষ্টা করেও তাকে সেলাই শেখাতে পারেননি। এমনকি তার পড়ালেখার প্রতিও কোনো আগ্রহ ছিল না। পড়াশোনাকে সে ঘৃণা করত। প্রথমে সে ডাঙ্গুলি খেলত, তারপর ঘুড়ি উড়াত। এরপর সে কবুতর পোষা শুরু করল এবং সেই কবুতর বিক্রি করা টাকায় জুয়ারি হয়ে উঠল। জুয়ায় সে এমন সিদ্ধহস্ত ছিল যে অন্য জুয়ারিরা তাকে ওস্তাদ বলে ডাকত। তার অনেক পরিচিতেরা তাকে খলিফাও বলতো। জুয়ায় সে হয়তো কদাচিৎ হারত, নয়তো প্রতিদিন কিছু না কিছু টাকা পয়সা জিতেই ঘরে ফিরত। তার কেবল একটি ক্ষুদ্র গুণ ছিল, জুয়ায় জেতা টাকা ঘরে ঢুকেই সে তার মায়ের হাতে তুলে দিত। শামীমের এই অদ্ভুত স্বভাবে তার চরিত্রটি একটি জটিল মনস্তাত্ত্বিক ক্যানভাসে আঁকা কামনার মতো ছিল, যেখানে পারিবারিক নির্ভরতা এবং জুয়ারের প্রতি নিগূঢ় আকর্ষণ একসাথে জড়িয়েছিল। রফিক যদি পুত্রকে মন্দ কথা বলতেন, তবে শামীমের মা তার পক্ষ নিয়ে বলতেন, জুয়া খেলে তো কি হয়েছে, সে তো কোনো ক্ষতি সাধন করে না, 2-10 টাকা নিয়েই তো ঘরে আসে। যদি আপনার রোজগারে আগুন লাগে তবে আপনি ওর চামড়া তুলে রাখবেন, আমি তবুও কিছু বলবো না, এবং আজকের পর আপনি আমার ছেলেকে কিছুই বলবেন না।
স্ত্রীর সামনে রফিক নিস্তব্ধ হয়ে যেতেন এবং যদি ভুল করেও কখনো স্ত্রীর সামনে মুখ খুলতেন তবে স্ত্রী যেন হাত ধুয়ে তার পেছনে পড়ে যেতেন এবং তার থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে উঠত। রফিকের স্ত্রী একদিন তাকে বললেন, আপনার কি একটুও খেয়াল নেই? ছেলেটি তো বড় হয়ে গেছে, তার জন্য কোথাও বিয়ে ঠিক করা উচিত। ঘরে পুত্রবধূ এলে আমিও কিছুটা স্বস্তি পাব এবং শামীমও শুধরে যাবে। রফিক বললেন, আপনি কোথাও সম্পর্ক দেখুন। আমি তো একদিন কথা প্রসঙ্গে ফাহিম তেল বিক্রেতাকে বলেছিলাম, ভাই শামীমকে নিজের জামাই করে নিন, এবং সে তৎক্ষণাৎ বলে দিয়েছিল, মিয়া এমন জুয়ারিকে জামাই বানিয়ে নিজের মেয়েকে নরকের কূপে ঠেলে দেব কেন? আমার তো মনে হয় আমি যাকে বলবো সেই একই উত্তর দেবে। এ কথা শুনে তার স্ত্রী ক্ষোভে ফেটে পড়ে বললেন, ও ফাহিম তেল বিক্রেতা কি খুব বড় মানুষ? আরে আপনি ভুলে গেছেন, গত দিনগুলোতে সে আফিম বিক্রি করত এবং টাকার খেলা খেলত, তারপর ধরা পড়ে কারাগারবাস হয়েছে। আজ আমার ছেলেকে অপমান করার সাহস দেখায়? আমি তো ওই পাপিষ্ট ফাহিমের দরজাতেও থুথু ফেলি না। রফিক বললেন, তবে অন্য কোনো পরিবার দেখুন। আমারও একই বিশ্বাস, যতদিন ওর বিয়ে হবে না ততদিন ও জুয়া ছাড়বে না। তার স্ত্রী বললেন, আমার মনে হয় আপনি হাশেমের সঙ্গে কথা বলুন। তার দুই মেয়েই সুন্দরী ও গুণবতী। আপনি দেখছেন না তারা কত সুন্দর সেলাই করে দেয়? তাদের একজন আমার ঘরে এলে যে টাকা তাদের বাড়িতে যায় সেটিও আমাদের কাজে লাগবে। রফিক বললেন, ভাবনাটা তো বেশ মহৎ। আমি কালই হাশেমের সঙ্গে কথা বলবো এবং আমার বিশ্বাস তিনি রাজি হয়ে যাবেন। রফিকের স্ত্রী আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, কেন রাজি হবে না? তারা তো একে নিজেদের সৌভাগ্য মনে করবে, নইলে এই দিনহীন কাঠুরিয়ার মেয়েকে কে চাইবে? রফিক বললেন, কাল আমি তাকে অবশ্যই জিজ্ঞেস করব। পরদিন বৃদ্ধ হাশেম যখন রফিকের কাছে এলেন এবং রফিক সম্পর্কের কথা উত্থাপন করলেন, তখন হাশেম বললেন, রফিক ভাই, কারো সন্তান সম্পর্কে মন্দ কিছু বলা ভালো নয়, কিন্তু না বলেও পারছি না। শামীম জুয়ারিদের ওস্তাদ ও খলিফা নামে পরিচিত। অল্প বয়সে এত বড় জুয়ারি হয়ে ওঠা কম কথা নয়। জুয়ায় মানুষ সহায় সম্পত্তিও হারায়, এমনকি স্ত্রী পুত্রদেরও বাজি ধরে। যদি আপনি তার এই অভ্যাস ছাড়াতে পারেন তবে আমার সম্মতি আছে, নতুবা ভাই আমি আমার কন্যাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারি না। রফিকের এই কথা শুনে নীরব রইলেন, কিন্তু তার স্ত্রী, যিনি পর্দার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিলেন, তিনি মুখর হয়ে উঠলেন। তিনি বললেন, বড় মিয়া, কেন আমার ছেলেকে অপমান করছেন? সে তো জুয়ায় হেরে ফেরে না। আপনি তো এক সপ্তাহেও এত কিছু উপার্জন করতে পারেন না, যা সে একদিনে জিতে নিয়ে আসে। আমরা তো ভেবেছিলাম এই সম্পর্ক হলে আপনার মেয়ের জীবন ধন্য হবে, সে রানীর মতো থাকবে, কিন্তু আপনি তো তার শত্রুর মতো সরাসরি বারণ করছেন। ভালা নিজের মেয়ের অমঙ্গল কেউ চায়? হাশেম দৃঢ় স্বরে উত্তর দিলেন, নিজের মেয়ের অমঙ্গল কেউ চায় না, এবং সে কারণেই আমি আমার কন্যার হাত একজন জুয়ারির হাতে তুলে দিতে চাই না। রফিকের স্ত্রী ক্রোধে ফুঁসে উঠে বললেন, বাস, আপনি আপনার বাড়িতেই সুখী থাকুন। এখন আর আমরা আপনার মেয়েদের সেলাইয়ের কাজ দেব না। তোমাদের দারিদ্র্য দেখে আমাদের মায়া হয়েছিল, কিন্তু আপনারা তো মাটিতে পা ফেলতেই চান না। হাশেম উঠে দাঁড়িয়ে বললেন, আল্লাহ আপনাদের সৎ পথে চলার তৌফিক দান করুন। আমাদের রিজিক দাতা আল্লাহ, তিনি আমাদের জন্য অন্য কোনো উপায় তৈরি করে দেবেন। হাশেম সেই দোকান থেকে উঠে চলে এলেন। সেদিন থেকে রফিক তাকে সেলাইয়ের কোনো কাজ দিলেন না, এবং তাদের আবার দুর্দিন ফিরে এলো। যে সামান্য টাকা কাপড় সেলাই করে বাঁচিয়েছিল, তা দিয়েই রুটি চাটনি খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল। একদিন আবার সেই দরবেশ এলেন এবং দরজায় আওয়াজ দিলেন। সাদিয়া ও লিনা দুজনেই তার কণ্ঠস্বর চিনতে পারল এবং তারা হাশেমকে বলল, আব্বাজান, সেদিনকার সেই বাবা এসেছেন, তাকে বসিয়ে খেতে দিন। হাশেম বললেন, মেয়েরা, সেদিন তো খিচুড়ি এবং বাসি রুটি ছিল, আজ তো কেবল শুকনো রুটি। তিনি কি বলবেন? আজ তাকে যেতে দাও। লিনা আপ্লুত কণ্ঠে বলল, আব্বা, তিনিও তো আমাদের মতোই দরিদ্র, কিছু বলবেন না। দরজায় যে যাচক আসে তাকে নিরাশ করে ফেরত পাঠানো উচিত নয়। হাশেম বললেন, ঠিকই বলেছ তুমি মেয়ে। তারপর তিনি দরবেশকে ভেতরে ডেকে নিয়ে উঠোনের খাটে বসালেন। তার চেহারা মনোযোগ দিয়ে দেখতে গিয়ে হাশেমের মনে পড়ল, এই দরবেশ তো কিছুদিন আগেই এসেছিলেন। তখন তার দাড়ির সব চুল কালো ছিল,
কিন্তু আজ একটিও কালো চুল নেই। তার কি হয়েছে? দরবেশ বললেন, আপনি কি ভাবছেন? হাশেম বললেন, সেদিন যখন আপনি এসেছিলেন আপনার দাড়িতে একটিও সাদা চুল ছিল না, কিন্তু আজ পুরো দাড়ি সাদা হয়ে গেছে। দরবেশ এই কথা শুনে রহস্যময় হাসি হেসে বললেন, বাবা, এটি আল্লাহর কুদরত। এতে আমাদের এবং আপনার হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। এটি তো রঙের খেলা। মানুষের হৃদয়ও তো বদলে যায়, দাড়ি তো সামান্যই। সাদিয়া ডাকল, আব্বা, খাবার নিয়ে নিন। হাশেম বললেন, হ্যাঁ মেয়ে, আমি তো ভুলেই গিয়েছিলাম। তারপর তিনি একটি লোটায় জল এবং অন্য হাতে খাবার রাখার ঝুড়ি নিয়ে এলেন। দরবেশের হাত ধুইয়ে দিয়ে বললেন, বাবাজি, বিসমিল্লা করুন। দরবেশ দেখলেন ঝুড়িতে একটি বাসি শুকনো রুটি এবং সামান্য চাটনি রাখা আছে। তিনি আল্লাহর নাম নিয়ে এক গ্রাস মুখে দিলেন। খাবার গলায় আটকে যাওয়ায় এক ঢোক জল পান করলেন। হাশেম হতাশ কণ্ঠে বললেন, বাবা, আপনি এই রুটি খেতে পারবেন না। দরবেশ জিজ্ঞেস করলেন, আজ কি তাজা রুটি রান্না হয়নি? হাশেমের বৃদ্ধ চোখে জল ভরে এলো এবং তিনি সমস্ত ঘটনা দরবেশকে খুলে বললেন। দরবেশ সব শুনে বললেন, দিনকাল বড্ড স্বার্থপর। আপনি রফিককে মেয়ে দিতে অস্বীকার করে খুব ভালো করেছেন। ছেলে দরিদ্র হোক, কিন্তু সৎ হতে হবে। জুয়া খেলা একটি জঘন্য অপরাধ, এতে পুলিশ গ্রেফতার করতে পারে এবং শাস্তিও দিতে পারে। হাশেম বললেন, হ্যাঁ বাবা, এমন অসৎ লোকের হাতে মেয়ে তুলে দেওয়া মহাপাপ। আমাদের পাশেই ফাহিম তেল বিক্রেতা থাকে। তাকেও মেয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সেও প্রত্যাখ্যান করেছে। চোখের দেখা মাছি কেই বা গিলতে চায়। দরবেশ নিজের মলিন জীর্ণ কোটের পকেটে হাত ভরে 10-15টি রৌপ্য মুদ্রা বের করলেন এবং কাঠুরিয়াকে বললেন, এই মুদ্রাগুলো আপনার কাজে আসবে। হাশেম বললেন, না বাবা, বাড়িতে আসা অতিথির কাছ থেকে টাকা নেওয়া ঠিক নয়। দরবেশ জোর দিয়ে বললেন, আপনি অস্বীকার করবেন না বাবাজি। আমার তো স্ত্রী সন্তান নেই। এই মুদ্রাগুলো আমার কাছে নিষ্ফল, আপনার কাজে আসবে। ভুলে গেছেন নাকি, দরিদ্রই দরিদ্রের উপকারে আসে। আমার পক্ষ থেকে আপনার উপর কোনো অনুগ্রহ হবে না। প্রকৃতিই আমার হৃদয়ে এই কথা জাগ্রত করেছে যে আমি আমার পকেটের মুদ্রাগুলো আপনাকে দিয়ে দিই। এই বলেই তিনি জোর করে তার সমস্ত মুদ্রা হাশেমকে দিয়ে দিলেন এবং চলে গেলেন। বিদায় নেওয়ার সময় সেই দরবেশ বললেন, কিছু মনে করবেন না এবং এই টাকাগুলো সম্পূর্ণ নিজের মনে করে খরচ করুন। সাদিয়া হাশেমকে বলল, আব্বাজান, দরবেশ তো অনেক টাকা দিলেন। লীনা অবাক হয়ে বলল, আব্বা, তার কাছে তো নিজের টাকা ছিল, অথচ তিনি ভিক্ষা করে খেতেন, এ কেমন কথা? হাশেম বললেন, মেয়ে, কারো সম্পর্কে কিছু বলা উচিত নয়। হাশেমের স্ত্রী ফরিদা ভেতর থেকে কাশতে কাশতে এলেন এবং বললেন, কি কথা হচ্ছে? আমাকে যেন বাড়িতে নেই বলে ধরে নেওয়া হয়েছে। হাশেম তাকে দরবেশের সমস্ত ঘটনা জানালেন এবং টাকাগুলো তার হাতে তুলে দিলেন। লীনা মায়ের গলা জড়িয়ে ধরে আবেগাপ্লুত কণ্ঠে বলল, আম্মা, দুধ খাওয়া আমার অনেক দিনের স্বাদ। আজ আমি দুধ অবশ্যই খাব। দেখো না কত টাকা আছে। সাদিয়া যোগ করল, আম্মা, আমি দুধে জিলাপিও দেব। হাশেম বললেন, এবং আমার জন্য আজ একটু হালুয়া তৈরি করে দিও। তার স্ত্রী বললেন, হ্যাঁ হ্যাঁ, সব হবে, একটু শান্ত হন। হাট থেকে সব জিনিস নিয়ে এসো, তারপর খাবে। লীনা বলল, এবং আম্মা, আপনিও তো বলুন, আপনি কি খাবেন? ফরিদা মৃদু হেসে বললেন, আমি আর কি খাব মেয়ে? আমার জন্য হাকিমের কাছ থেকে কাশির ওষুধ এনে দেবেন। কাশি চলে গেলেই আমার জন্য সবকিছু ভালো হবে। হাশেম স্ত্রীর দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, সবার আগে আপনার জন্যই ওষুধ আনব। হাশেম কিছুক্ষণ পর বাড়ি থেকে বের হলেন এবং প্রায় 1.5 ঘন্টার মধ্যে হাকিম সাহেবের কাছ থেকে কাশির ওষুধ ও হাট থেকে সুজি, ঘি এবং জিলাপি নিয়ে ফিরে এলেন। তার স্ত্রী বললেন, অনেক দেরি করে এলেন, কোথায় ছিলেন? হাশেম জবাব দিলেন, এসব জিনিস দূর থেকে এনেছি। নিজেদের গঞ্জের দোকান থেকে কিনলে লোকে নানা কথা বলতো। এখন তাদের খবরও থাকবে না যে আমরা কি এনেছি এবং কি খাচ্ছি। তারপর তিনি বাসন নিয়ে দুধ আনতে গেলেন। দুধওয়ালার দোকানটি কাছেই ছিল, কিন্তু হাশেমের তার ওপর বিশ্বাস ছিল না, কারণ সে দুধে জল মিশিয়ে বিক্রি করত। তাই তিনি খালপাড়ের মহল্লায় গেলেন এবং সেখান থেকে দুধ কিনলেন। যখন তিনি ফিরে এলেন তখন দেখলেন
রফিকের বাড়ির সামনে ভিড় জমেছে এবং পুরো মহল্লা একত্রিত হয়েছে। তিনি দ্রুত কাছে পৌঁছলেন এবং একজন লোককে জিজ্ঞাসা করলেন, সব ঠিক আছে তো? এত লোক কেন জড়ো হয়েছে? লোকটি জবাব দিল, বড় মিয়া, শামীম তো জুয়া খেলে। আজ সরকারের সিপাহী ও পুলিশ এসেছে এবং শামীমকে গ্রেফতার করা হচ্ছে। ফাহিম তেল বিক্রেতা গোফে তা দিতে দিতে বলল, শামীম বাড়ির কোথাও লুকিয়ে গেছে, সিপাহীরা তাকে খুঁজছে। আমরা আগেও বলতাম এই জুয়া খেলা খুবই খারাপ কাজ। হাশেম সেখানে না থেমে নিজের বাড়িতে চলে এলেন। লীনা বলল, আব্বা, এটা কিসের এত গোলমাল? হাশেম বললেন, পুলিশ ও সিপাহীরা শামীমকে গ্রেফতার করতে এসেছে। সে বাড়িতে লুকিয়ে আছে, তাই তাকে খোঁজা হচ্ছে। লীনা আতঙ্কিত কণ্ঠে বলল, আল্লাহ, সেই দরবেশ তো দেখি একজন মহৎ ব্যক্তি ছিলেন। তিনি বলেছিলেন জুয়া খেলা মস্ত বড় অপরাধ, পুলিশ তাকে গ্রেফতার করবে এবং শাস্তিও দিতে পারে, এবং আজই পুলিশ এলো। এখন সরকার শামীমকে কি শাস্তি দেবে? সাদিয়া বলল, সব দরবেশ তো কেবল ভিক্ষুক হয় না, তাদের মধ্যে আল্লাহর কিছু বান্দাও তো থাকে। ইনিও একজন পুণ্যবান ব্যক্তি ছিলেন, তার মুখ থেকে বের হওয়া কথা সত্য প্রমাণিত হল। হাশেমের স্ত্রী ফরিদা বললেন, বাইরে গিয়ে তো দেখুন কি হচ্ছে। হাশেম তখনই বাইরে এলেন। দেখলেন, পুলিশ শামীমের হাত দড়ি দিয়ে বেঁধে দাঁড়িয়ে আছে এবং রফিক হাত জোর করে পুলিশকে অনুনয় করছেন, এইবার তাকে ক্ষমা করে দিন, সে আর কখনো জুয়া খেলবে না। সে আমার একমাত্র সন্তান, তাকে ছাড়া আমি পাগল হয়ে যাব। পুলিশ তার বড় বড় গোঁফে হাত বুলিয়ে ব্যঙ্গ করে বলল, চিন্তার কিছু নেই, পাগল হয়ে গেলে আপনাকে পাগলা গার্দে পাঠিয়ে দেওয়া হবে। এই চিন্তাভাবনা আগে কেন আসেনি এবং তাকে বাঁচানোর জন্য কেন লুকিয়েছিলেন? এরপর সে সিপাহীদের নির্দেশ দিল, এসো, এই জুয়ারি ছেলেকে নিয়ে চলো। রফিকের স্ত্রী চিৎকার করে কাঁদতে লাগলেন এবং রফিক লোকজনের কাছে মিনতি ও ফরিয়াদ করতে লাগলেন, কিন্তু তার পক্ষে কে কথা বলবে? সবাই তার ছেলেকে ঘৃণার চোখে দেখত। কিন্তু জোহরের নামাজ আদায় করার পর লীনা ও তার মা হাশেমের জন্য মিষ্টি হালুয়া এবং অন্য একটি পেয়ালায় সাদিয়ার জন্য জিলাপি রাখলেন। লীনা নিজের জন্য এক পেয়ালা দুধ নিয়ে ঘরে চলে গেল। উঠোনের খাটে বসে হাশেম হালুয়া খাচ্ছিলেন। তার স্ত্রী পাশে বসেছিলেন এবং সাদিয়া দুধ জিলাপি খাচ্ছিল। হঠাৎ দরজা খুলে রফিকের স্ত্রী ঘরে ঢুকলেন। হালুয়া এবং দুধ জিলাপি দেখে তিনি কেঁদে কেঁদে বললেন, হায়, প্রতিবেশীর বাড়িতে শোকের ছায়া, এবং আপনারা এখানে আমোদ করছেন? আপনারা তো এই দিনের অপেক্ষায় ছিলেন। হাশেম বললেন, না বোন, আল্লাহ না করুন প্রতিবেশী বাড়িতে কোনো শোক হোক, এটা তো শুধু জুয়ার মামলা, শামীম মুক্তি পেয়ে যাবে। সে তো আর কাউকে খুন করেনি যে তাকে ফাঁসির মঞ্চে চড়ানো হবে, আপনিও হালুয়া খান। রফিকের স্ত্রী তিক্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, আপনি তো তাকে ফাঁসির মঞ্চে চড়ানোর দোয়া চান। হাশেমের স্ত্রী ফরিদা বললেন, বোন, আপনি কথা বলতে এসেছেন নাকি ঝগড়া করতে? আমাদের সঙ্গে আপনার কি সম্পর্ক যে এখানে এসে গোলমাল করছেন? নিজের ছেলের কুকীর্তি দেখেননি? রফিকের স্ত্রী মিনতি করে বললেন, হ্যাঁ হ্যাঁ দেখেছি, কিন্তু বোন, বিপদে তো আশপাশের মানুষেরাই কাজে আসে। কাজী সাহেবের আদালতে যদি আপনারা বলেন যে আমার ছেলে খুব ভালো, ভদ্র, তবে হয়তো সে শাস্তি থেকে বেঁচে যাবে। হাশেম দৃঢ়স্বরে উত্তর দিলেন, এই মিথ্যার জন্য অন্য কোনো বাড়ি দেখুন। আমাদের বিপদে আপনারা সব সময় সাহায্য করেছেন, তার জন্য ধন্যবাদ। রফিকের স্ত্রী বললেন, আমাদের বোকামি হয়েছিল, আমরা আপনাদের অনেক সেলাইয়ের কাজ দেব, আপনারা চিন্তা করবেন না। সাদিয়া সোজাসাপটা জবাব দিল, আমাদের আপনার কাজের প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই। মিথ্যা সাক্ষ্য থেকে বরং আপনারা আমাদের মতো দরিদ্রদের দূরে রাখবেন। এদিকে লীনা ঘরে বসেছিল। দুধ বেশি গরম থাকায় সে ফুঁ দিয়ে ঠান্ডা করছিল। তারপর লীনা দেখল ঘরের পুরনো সিন্দুকের পাশ থেকে একটি সাপ হামাগুড়ি দিয়ে এলো এবং কুণ্ডলি পাকিয়ে ফনা তুলে বসে পড়ল। লীনা ভীত ও সন্ত্রস্ত হলেও সাপটি তার এত কাছে ছিল যে সে উঠে পালাতে পারছিল না। সে সাহস করে দুধের পেয়ালা হাতে তুলে নিয়ে সাপের দিকে এগিয়ে গেল। সাপটি তৎক্ষণাৎ তাতে মুখ ডুবিয়ে সমস্ত দুধ পান করে ফেলল। এরপরও সে একইভাবে ফনা তুলে বসে রইল। লীনা মনে মনে ভাবল, বেচারা ক্ষুধার্ত, ওকে আরেকটু দুধ খাওয়াই। তারপর সে পেয়ালা হাতে নিয়ে রান্নাঘরে এলো। দ্রুত আরও কিছুটা দুধ বের করল। ঠিক
ঠিক সেই সময় তার বুক দুরু করছিল। সে ভাবছিল সাপটি যদি তাকে ছোবল মারে। তারপর তার মনে হলো যদি ছোবল মারারই হতো তবে তো সে তখনই ছোবল মারত যখন আমি পেয়ালা হাতে উঠেছিলাম। এরপর সে দুধে চিনি মিশিয়ে আবার ঘরে ফিরে গেল। পুনরায় বসে আগের মতোই সাপটিকে দুধ পান করাল এবং সাপটি তখনও একইভাবে বসে রইল। লীনা মনে মনে বলল, হে আল্লাহ, এ তো এখনও ক্ষুধার্ত। তারপর সে রান্নাঘরে গেল এবং যে অবশিষ্ট দুধটুকু ছিল তা পেয়ালায় ঢেলে নিয়ে এলো ও সাপটিকে পান করাল। তবুও সাপটি একই ভঙ্গিতে বসে রইল। লীনা তার দিকে তাকিয়ে রইল এবং বলল, এখন তো তোমাকে সব দুধই পান করিয়েছি, এবার তুমি যাও। সে কথা বলছিল বটে, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত ঘামে ভিজে যাচ্ছিল এবং তার হৃদয় অসহায়ভাবে স্পন্দিত হচ্ছিল। সাপটি যেন তার কথা বুঝতে পারল। সে হামাগুড়ি দিয়ে চলে গেল এবং সিন্দুকের পেছনে লুকিয়ে পড়ল। লীনা ভাবতে লাগল, এটিকে সিন্দুকের পেছন থেকে বের করে দেওয়া উচিত, পাছে রাতে ঘুমানোর সময় কাউকে ছোবল না মারে। এই ভেবে সে সিন্দুকের কাছে গেল এবং ভয়ে ভয়ে সিন্দুকটি সরালো, কিন্তু সাপটি সেখানে ছিল না। মাটিতে কোনো গর্ত বা সুড়ঙ্গ দেখা গেল না। এটি দেখে সে আরও বেশি সন্ত্রস্ত হয়ে পড়ল। হে মাবুদ, এ কেমন রহস্য! এ কি কোনো জিন ছিল নাকি কোনো অপশক্তি? যদি সাধারণ সাপ হতো তবে তো এখানেই থাকত। সে ভীত সন্ত্রস্ত অবস্থায় ঘর থেকে বাইরে এলো। ওদিকে রফিকের স্ত্রী সবাইকে মন্দ কথা বলতে বলতে দরজা দিয়ে বেরিয়ে গেলেন। সাদিয়া বলল, দেখো, দুধ ঠান্ডা হয়ে যাবে, একটু আম্মাকেও দিন। লীনা আসল ঘটনা গোপন করে বলল, দুধ তো আমি খেয়ে ফেলেছি, আম্মার জন্য কাল আব্বা আরও নিয়ে আসবেন। সাদিয়া বলল, তুমি দুধ খেয়ে পেট ভরাওনি? তার মা ধমকে বললেন, মেয়ে, এমন কথা বলো না, বেচারি না জানি কতদিন পর দুধ খেয়েছে, যদি সবটুকু খেয়ে ফেলে তো কি হয়েছে? লীনা আর কোনো কথা বলল না। সে মনে মনে ভাবছিল, যদি আমি সবাইকে বলি যে সিন্দুকের পেছনে একটি সাপ আছে, তবে সবাই ভয় পেয়ে যাবে এবং ঘরে কেউ ঘুমাবে না। এবং যদি আমি চুপ করে থাকি তবে পাছে কাউকে ছোবল মারে। কিন্তু সে তো ছোবল মারবে না, আমি তাকে এত দুধ পান করিয়েছি, সে খুব গভীর ঘুমে ঘুমাবে। কিন্তু কাল কি হবে? সে যদি আবার দুধ পান করতে আসে তবে আমি তাকে কোথা থেকে দেব? ঘরে তো প্রতিদিন দুধ আসে না। থাক, আগামীকালের চিন্তা আজ কেন করব? আল্লাহ রক্ষা করুন। তারা সবাই প্রতিদিনের মতো রাতে সেই ঘরেই ঘুমিয়ে পড়ল। লীনার বহুবার ঘুম ভাঙল এবং প্রতিবারই সে কখনো কোনো আলো ঝলমলে ব্যক্তিকে, আবার কখনো সেই সাপটিকে দেখছিল। সকালে সবার আগে তার ঘুম ভাঙল, যদিও সে সাধারণত সবার পরে ঘুম থেকে উঠত। যখন সে সকালে উঠতে যাচ্ছিল তখন তার পাঁজরের সঙ্গে কোনো শক্ত জিনিস ঠেকে গেল। সে ঘাবড়ে গিয়ে বসে পড়ল। তারপর দেখল বিছানার ওপর ঝলমলে স্বর্ণ মুদ্রা ছড়িয়ে আছে। সেগুলো দেখে তার চোখও ঝলমল করে উঠল। সে দেখল সাদিয়া, আম্মা এবং আব্বা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তখন সে সব স্বর্ণমুদ্রা তুলে নিজের কাপড়ের পুটলিতে বেঁধে ফেলল এবং মনে মনে বলল, সেই সাপটি আসলে অন্য কেউ এবং তার সম্পর্কে কাউকে কিছু বলা উচিত নয়। দুপুরে সে স্বর্ণমুদ্রাগুলো তার আব্বাকে দিয়ে বলল, আব্বা, এর থেকে তো অনেক রৌপ্য মুদ্রা আসবে, আপনি এগুলো নিজের কাছে রাখুন এবং আমাকে প্রতিদিন 1 লিটার দুধ এনে দিন। হাশেম মনোযোগ দিয়ে স্বর্ণমুদ্রাগুলো দেখতে দেখতে বললেন, মেয়ে, এগুলো তুমি কোথায় পেলে? লীনা রহস্যময় হেসে বলল, আল্লাহ ধরে বসেই দিয়ে দিয়েছেন, ঘরের ভেতর থেকেই পেয়েছি। হাশেম বললেন, যদি ঘরের ভেতর থেকে পেয়ে থাকো তবে নিশ্চয়ই আল্লাহ নিজ রহমত করেছেন এবং এটি সেই দরবেশের দোয়ার ফল বলেই মনে হচ্ছে। এদিকে কাজী শামীম ও তার অন্য সঙ্গীদের 6 মাসের কারাদণ্ডের নির্দেশ শোনালেন এবং সবাইকে কারাগারে পাঠিয়ে দিলেন। রফিক ও তার আত্মীয়স্বজন এই নির্দেশ শুনে চোখের জল আটকাতে পারলেন না। তারা সকলে কাজীর কাছে অনুনয় বিনয় করলেন, তার সামনে হাত জোর করে কসম খেয়ে অনেক কথা বললেন। কিন্তু কাজীর সিদ্ধান্ত অটল। তিনি তাদের কোনো কথা শুনলেন না এবং বললেন, যদি আপনারা এখনই আদালত কক্ষ থেকে চলে না যান তবে শামীমের শাস্তি আরও বাড়িয়ে দেওয়া হবে। অবশেষে তারা সবাই বাধ্য হয়ে আদালত থেকে বেরিয়ে এলেন এবং কাঁদতে কাঁদতে কোটালীপাড়ার দিকে রওনা হলেন। নিজের এলাকায় ঢুকতেই রফিক দূর থেকে দেখলেন তার বাড়ির কাছে
বাদশাহের 4-5 জন প্রহরী টহল দিচ্ছে। একপাশে তাদের ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে। পাশেই একটি সুন্দর পালকি রাখা এবং সেটির 8 জন বেহারা সাদা পোশাক পরে দাঁড়িয়ে। রফিক থমকে দাঁড়ালেন এবং সঙ্গীকে বললেন, কাজী তো শামীমকে কারাগারে পাঠিয়েছে এবং এই প্রহরীরা নিশ্চয়ই আমাকে গ্রেফতার করতে এসেছে। তাই আমি আর সামনে যাব না। একজন ব্যক্তি বললেন, জুয়া খেলা বাস্তবে খুব খারাপ কাজ। আপনার উচিত ছিল ছেলেকে এ নিয়ে মারধর করা। যদি সে না শুনত তবে তাকে বাড়ি থেকে বের করে দিতেন। আজ যে বদনামি হয়েছে এবং মনে যে আঘাত লেগেছে তা থেকে বাঁচতে পারতেন। এখন ফিরে চলুন, কোথাও চুপচাপ থাকুন। যখন এরা চলে যাবে তখন নিজের বাড়িতে যাবেন। রফিক ও তার সঙ্গীরা কাছের একটি আস্তাবলে লুকিয়ে পড়লেন এবং প্রহরীদের ফিরে যাওয়ার অপেক্ষা করতে লাগলেন। প্রায় ৪৫ মিনিট পর হাশেমের বাড়ির দরজা খুলে গেল এবং হাশেম ঝলমলে পোশাকে ঘর থেকে বেরিয়ে এলেন। প্রহরীরা বিনয়ের সঙ্গে মাথা নুইয়ে তাকে সালাম করল। তারপর পর্দা তুলে তাকে পালকিতে বসানো হলো এবং বেহারা ধীরে ধীরে পালকিটি তুলে নিল। এরপর একজন প্রহরী ঘোড়ার ওপর চড়ে পালকির ডান ও বাম পাশে সারিবদ্ধ হল এবং 2 জন পালকির পেছনে রইল। অত্যন্ত শান-শৌকতের সঙ্গে হাশেমকে নিয়ে তারা সেখান থেকে রওনা হল। রফিক ও তার সঙ্গীরা অত্যন্ত বিস্মিত হলেন যে কাঠুরিয়া হাশেম এমন কি করেছেন যে তাকে এত সম্মান জানানো হচ্ছে। রফিক বাড়িতে পৌঁছে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আপনার কি কিছু জানা আছে? সেই বৃদ্ধকে প্রহরীরা কেন নিয়ে গেল? স্ত্রী বললেন, না, শুধু এটুকু জানি যে বাদশাহ একজোড়া পোশাক পাঠিয়েছেন এবং বলেছেন এটি পরে আমার কাছে আসুন। তাই হাশেম চলে গেছেন। তার স্ত্রী ও কন্যারা খুব চিন্তিত হয়ে মাথা ধরে বসে আছে। রফিক বললেন, ধুলো ফেলুন, ছোটখাটো কোনো ব্যাপার হবে। তারপর তিনি বসে স্ত্রীকে কাজীর সমস্ত ঘটনা বললেন যে শামীমকে 6 মাসের জন্য কারাগারে পাঠানো হয়েছে এবং তার সব সঙ্গীদেরও একই শাস্তি হয়েছে। রফিকের স্ত্রী কাঁদতে লাগলেন এবং বুক চাপড়াতে লাগলেন। রফিক বললেন, এখন এই কান্নাকাটি বৃথা। যদি তার পক্ষ না নিতেন তবে আমি তার এই অভ্যাস ছাড়িয়ে দিতাম এবং আজ তাকে কারাগারে যেতে হতো না। তার স্ত্রী তীব্র ক্ষোভে বললেন, আরে আপনি কি তার অভ্যাস ছাড়াতেন? কারাগার থেকে তো সে বাঁচতে পারত না। যদি আপনার জায়গায় আমি থাকতাম তবে দেখিয়ে দিতাম সেই পাপিষ্ঠ কাজী তাকে কিভাবে শাস্তি দিত। এদিকে প্রহরীরা হতদরিদ্র হাশেমকে রাজপ্রাসাদে নিয়ে গেল। সেখানে বাদশাহ তার অপেক্ষায় ছিলেন। হাশেমকে দেখেই বাদশাহ মৃদু হাসলেন এবং তাকে সালাম জানিয়ে একটি সুন্দর সিংহাসনে বসালেন। তারপর সেবকদের ইশারা করলেন তারা যেন সকালের নাস্তার সামগ্রী নিয়ে আসে। হাশেম ভয়ে ভয়ে বললেন, হুজুর, আমি কি জানতে পারি আমাকে এমন সম্মান কেন দেওয়া হচ্ছে? আমি তো একজন অত্যন্ত দরিদ্র, হতভাগ্য এবং বেকার মানুষ। বাদশাহ মাথা নুইয়ে বললেন, আমার সামনে আপনার মর্যাদা অনেক বড়। আপনি চিন্তা করবেন না, আমি এখনই সব বলছি। সেবকরা সোনার থালায় নানা ধরনের হালুয়া, ফল ও শরবত নিয়ে এলো এবং হাশেমের সামনে নিপুণভাবে সাজিয়ে দিল। বাদশাহ বললেন, বিসমিল্লাহ করুন। হাশেম বললেন, আমি কি এর যোগ্য? বাদশাহ বললেন, আপনি কিছুই ভাববেন না, এসবই আপনার। হাশেম একটু হালুয়া তুলে মুখে দিলেন এবং মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন। হে মাওলা, সত্যিই আপনি মহিমান্বিত। আপনি চাইলে বালুকণাকে সূর্যের মতো উজ্জ্বল করতে পারেন। সকালের নাস্তা শেষে বাদশাহ হাশেমকে বললেন, আপনি হয়তো আমাকে চিনতে পারেননি। আমি প্রায়শই ছদ্মবেশে আমার রাজ্যের অবস্থা জানতে বের হই। আপনার দরজায় 2 বার গিয়েছিলাম। একবার একজন সাধারণ দরবেশের বেশে কালো দাড়ি লাগিয়ে এবং দ্বিতীয়বার সাদা দাড়ি নিয়ে। এবং আপনি সাদা দাড়ি দেখে আমাকে বলেওছিলেন যে আপনার দাড়ি আগে কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। হাশেমের চোখ উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু তিনি মুখে কিছু বললেন না। বাদশাহ এরপর সেই ছদ্মবেশী দরবেশের পরিচয়ই বললেন, সেদিন আমার খুব আনন্দ হয়েছিল এই দেখে যে আপনার কন্যারা আমার পা ধুয়ে দিয়েছিল, অথচ পর্দা উত্তোলন করেনি, যদিও ফকিরদের সঙ্গে সাধারণত কেউ পর্দা করে না। হাশেম বললেন, দরবেশ এবং বাদশাহের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। প্রত্যেক পরপুরুষের সামনে পর্দা করা অত্যাবশ্যক। বাদশাহ বললেন, যদি আমি বলি যে আপনার কন্যারা। বাদশাহ কেবল এতটুকুই বলেছিলেন। হাশেম বললেন,
আমি আপনার উদ্দেশ্য বুঝতে পেরেছি, কিন্তু নিবেদন এই যে সে একজন দরিদ্রের কন্যা। সে রাজপ্রাসাদের আদব কায়দার সঙ্গে পরিচিত নয়। সে এখানে এসে আপনাকে কিভাবে সন্তুষ্ট রাখবে? বাদশাহ বললেন, এটা কোনো বিশেষ ব্যাপার নয়। এখানে থাকলে সব কিছুই সে শিখে যাবে। হাশেম কিছুক্ষণ ভেবে তাকে কথা দিলেন। বাদশাহ অত্যন্ত আনন্দিত হলেন এবং 40টি থালায় উপহার সামগ্রী 40 জন গোলামের মাথায় চাপিয়ে হাশেমের সঙ্গে পাঠিয়ে দিলেন। হাশেমের স্ত্রী ফরিদা এবং তাদের কন্যারা সাদিয়া ও লিনা তিনজনই দরজায় দাঁড়িয়ে তার ফেরার অপেক্ষায় ছিল। যখনই তারা তাকে এত শান শওকতের সনে আসতে দেখল, তাদের আনন্দের সীমা রইল না। কিন্তু ফাহিম তেল বিক্রেতা, রফিক দর্জি এবং মহল্লার অন্য লোকেরা অত্যন্ত বিস্মিত হয়েছিল যে এ কেমন রহস্য। বাদশাহ কেন এই দরিদ্র কাঠুরিয়াকে এত অনুগ্রহ দেখাচ্ছেন এবং কোন সেবার প্রতিদানে তাকে এত সম্মান করছেন? শহরের বাইরে একটি সরাইখানায় একজন সওদাগর বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত সুদর্শন ও সুসজ্জিত। তিনি রাজকুমারীর জন্য জমি কিনেছিলেন এবং সেখানে একটি রাজকীয় অট্টালিকা নির্মাণ করাচ্ছিলেন। সেই সরাইখানায় থাকতে তিনি খুশি ছিলেন না এবং চাইছিলেন যেন তার বাড়ি দ্রুত তৈরি হয়ে যায়। সেজন্য তিনি শত শত শ্রমিক নিযুক্ত রেখেছিলেন, যারা দিন-রাত বাড়ি তৈরির কাজে মগ্ন থাকত। বাড়িটির নকশা এতটাই চমৎকার ছিল যে যখন নির্মাণ কাজ শেষ হল, তখন লোকেরা বাদশাকে বলল, হুজুর, সেই সৌদাগরের বাড়ির চেয়ে সুন্দর কোনো ইমারত নেই। বাদশাহেরও সেটি দেখার আগ্রহ হল। তিনি একজন উজিরকে সৌদাগরের কাছে এই বার্তা দিয়ে পাঠালেন যে, আমরা আপনার সুন্দর বাড়িটি দেখে ভাগ্যবান হতে চাই। কিন্তু সওদাগর উজিরকে উত্তর দিলেন, আমাদের কাছে অনুমতি চেয়ে আমাকে লজ্জিত করবেন না, এটি তো বাদশাহেরই বাড়ি। এই গোলামের সবকিছু বাদশাহেরই। তিনি যখন ইচ্ছা তার পদার্পণ দ্বারা একে সম্মানিত করতে পারেন। বাদশাহ এই কথা শুনে অত্যন্ত খুশি হলেন এবং পরদিন একটি ছোট সিন্দুকে হীরা জহরত ভরে তার বাড়ি দেখতে গেলেন। সওদাগর বাদশাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং পুরো বাড়ি ঘুরিয়ে দেখানোর পর নজরানা হিসাবে একটি সিন্দুক উপহার দিলেন, যাতে 5টি এমন রত্ন ছিল যা বাদশাহের কাছে সম্পূর্ণ নতুন। বাদশাহ সেগুলো পেয়ে অত্যন্ত খুশি হলেন এবং বললেন, আপনি মাঝে মাঝে আমার কাছে আসবেন। এরপর সেই সৌদাগর দ্বিতীয় তৃতীয় দিনেই বাদশাহের কাছে যেতে লাগলেন। কথা প্রসঙ্গে বাদশাহ জানতে পারলেন যে রেহান সওদাগর এমন একটি মেয়ের খোঁজে আছেন যে দরিদ্র পরিবারের হবে, পর্দাশীলা হবে এবং যার মধ্যে কোনো অহংকার থাকবে না। বাদশাহের তখনই মনে পড়ল যে হতভাগ্য কাঠুরিয়ার 2টি কন্যা আছে। বড় মেয়ের সম্পর্ক তো তিনি নিজেই গ্রহণ করেছেন এবং ছোট মেয়ের বিয়ে যদি এই সৌদাগরের সঙ্গে করানো যায়। এই ভাবনা মাথায় আসতেই বাদশাহ রাজপ্রাসাদ থেকে হতদরিদ্র হাশেম ও তার কন্যাদের কথা উল্লেখ করলেন এবং তিনি তৎক্ষণাৎ রাজি হয়ে বললেন, আমি আপনার প্রস্তাবে অত্যন্ত আনন্দিত। তারপর বাদশাহ হাশেমকে জানালেন যে ছোট মেয়ের সম্পর্ক রেহান সওদাগরের সঙ্গে খুব ভালো হবে। হাশেম বললেন, আমাদের তো জীবন শেষের পথে, জানি না কখন চোখ বন্ধ হয়ে যায়। হাশেমের সব দুশ্চিন্তা ছিল 2 কন্যাকে নিয়ে। আল্লাহর রহমতে তাও দূর হল। তিনি বললেন, আমার তো এই দোয়া যে তারা দুজনেই সুখী হোক এবং সম্মানের সঙ্গে জীবনযাপন করুক। অল্প কিছু দিনের মধ্যেই সাদিয়া ও লিনা 2 বোনেরই ধুমধাম করে বিয়ে হয়ে গেল। হাশেম ও তার স্ত্রীর সেবার জন্য বাদশাহ 2 জন গোলাম ও 2 জন পরিচারিকা নিযুক্ত করে দিলেন এবং তাদের জন্য ভাতা ধার্য করে দিলেন। এভাবেই তাদের দুঃখের দিন শেষ হল এবং কোটালীপাড়ার সমস্ত নারী পুরুষ তাদের সম্মান করতে লাগল। রফিক দর্জিত যেন তাদের গোলামে পরিণত হয়েছিলেন। একদিন তিনি নিজের পুত্র শামীমের কথা উল্লেখ করে হাশেমকে বললেন, আপনার একটি ইশারায় আমার ছেলে মুক্তি পেয়ে যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি, সে আর কখনো জুয়া খেলবে না এবং যদি আপনার একটি অভিযোগও শোনা যায় তবে তাকে ফাঁসির মঞ্চে চড়ানো হবে। হাশেমের তার দুঃখে মায়া হল এবং তিনি বাদশাহকে বলে শামীমকে মুক্ত করিয়ে দিলেন। শামীম মুক্ত হতেই রফিকের বাড়িতে আনন্দের জোয়ার বইতে লাগল এবং স্বামী স্ত্রী দুজনেই খুব খুশি হলেন। এদিকে বাদশাহের প্রথম স্ত্রী বেগম আয়েশা অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়েছিলেন। আগে তার কখনো মনে হয়নি যে বাদশাহ দ্বিতীয় বিয়ে করবেন এবং তিনি ভাবতেন বাদশাহ তাকে ছাড়া আর কাউকে ভালোবাসেন না।
তিনি তো একজন সুবিচারক বাদশাহ, তাই দ্বিতীয় বিয়ে করে কেন আমার হৃদয়ে আঘাত দেবেন? কিন্তু যখন হঠাৎ তিনি দ্বিতীয় বিয়ে করে নিলেন, তখন বেগম আয়েশা নিজেকে দাসীর চেয়েও ঘৃণ্য ভাবতে লাগলেন। তিনি ঝলমলে পোশাক পরা এবং সাজগোজ করা ছেড়ে দিলেন। সারা দিন নিজের ঘরে নিস্তব্ধ হয়ে বসে থাকতেন এবং দামি খাবারের পরিবর্তে সাধারণ খাবার খেতে শুরু করলেন। বাদশাহ যদিও আগের মতোই তার খোঁজখবর রাখতেন, তবুও বেগম আয়েশার মুখে বিষণ্ণতা লেগে থাকত। শেষ পর্যন্ত তিনি একদিন মনে মনে বললেন, আমি এভাবে আর কতকাল নিজের রক্ত পান করব? বাদশাহের ওপর এর কোনো প্রভাব পড়বে না। আমি এমন কোনো উপায় কেন বের করব না যা বাদশাহের ওপর কার্যকর হয় এবং তিনি সেই কাঠুরিয়ার মেয়েকে রাজপ্রাসাদ থেকে বের করে দেন। তারপর তাকে সেই নোংরা অলিগলি এবং কাদায় আবার ফেলে দেন। বেগম আয়েশা দুজন পরিচারিকাকে নিজের গোপন সঙ্গী বানিয়ে ফেললেন এবং তাদের শিখিয়ে সাদিয়ার কাছে পাঠাতে লাগলেন। তিনি সেই দুই পরিচারিকাকে এমন সব কথা শিক্ষা দিতেন যাতে সাদিয়া বাদশাহের নজরে খারাপ হয়ে যায়। কিন্তু সাদিয়া ছিল অত্যন্ত বুদ্ধিমতী। সে তাদের কথা শুনে ভাবত যে বাদশাহ তো এসব কথার কোনো আকাঙ্ক্ষা কখনো করেননি, তবে আমার এমন কথা বলার কি প্রয়োজন? সে পরিচারিকাদের শোনা কথাগুলো কানেই তুলত না। বেগম আয়েশা যখন দেখলেন যে এই কৌশল কার্যকর হচ্ছে না, তখন একদিন তিনি একজন গোলামকে 100 স্বর্ণমুদ্রা দিয়ে কিছু নির্দেশ দিলেন এবং তাকে বিদায় করলেন। গোলামটি থলে বগলে লুকিয়ে সেই মুহূর্তে রাজপ্রাসাদ থেকে বেরোচ্ছিল যখন বাদশাহ প্রাসাদে ঢুকছিলেন। বাদশাহ গোলামকে থলে লুকাতে দেখে ফেললেন এবং তাকে বললেন, এই থলে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? সেই গোলাম নিবেদন করল, জাহাপনা, এই থলে ছোট বেগম অর্থাৎ সাদিয়া দিয়েছেন এবং নির্দেশ করেছেন যেন আমি তাদের আব্বাজানের কাছে দিয়ে আসি। বাদশাহ গোলামের হাত থেকে থলেটি ছিনিয়ে নিলেন এবং সাদিয়ার ঘরে গিয়ে বললেন, সাদিয়া, আপনি গোলামের হাতে এই থলে আপনার আব্বাজানের কাছে পাঠাচ্ছেন? এত খারাপ কাজ! তাদের কাছে তো সবকিছু সম্মানের সঙ্গে পাঠানো উচিত। সাদিয়া চমকে বাদশাহের দিকে তাকিয়ে বলল, এ একদম ভুল কথা, আমি কোনো গোলামকে কিছুই দিইনি। বাদশাহ তৎক্ষণাৎ সেই গোলামকে ডেকে পাঠালেন এবং তাকে বললেন, সত্যি সত্যি বলুন, এই থলে আপনাকে কে দিয়েছে? যদি মিথ্যা বলেন তবে মনে রাখবেন সারা জীবন কারাগারে থাকবেন। গোলামটি ভয় পেয়ে তখনই বাদশাহের পায়ে লুটিয়ে পড়ল এবং বলল, জাহাপনা, এই থলে ছোট বেগমই দিয়েছিলেন। আমি মোটেও মিথ্যা বলছি না। যদিও সেই থলেটি বড় বেগম দিয়েছিলেন যাতে সাদিয়াকে বদনাম করা যায়। বাদশাহ ক্রোধে থলেটি একদিকে ছুঁড়ে ফেলে দিলেন এবং গোলামকে বললেন, আপনি বাইরে যান। গোলাম চলে যেতেই সাদিয়া বলল, এ কথা তো আমার কল্পনাতেও ছিল না যে রাজপ্রাসাদের সাধারণ গোলামরাও মিথ্যা কথা বলে। বাদশাহ তার কোনো কথার জবাব দিলেন না এবং বিছানায় শুয়ে পড়লেন। তিনি বিস্মিত ছিলেন এবং ভাবছিলেন আসল ঘটনা কি, কিন্তু কিছুতেই তিনি এর কিনারা খুঁজে পাচ্ছিলেন না। তার মন যেন একটি গভীর মনস্তাত্ত্বিক ধাঁধার জালে জড়িয়ে গিয়েছিল। কিন্তু রেহান সৌদাগরের অর্থের কোনো অভাব ছিল না। তার কাছে এমন হীরা জহরত ছিল যা বাদশাহের ভাগ্যেও জুটত না। তাই লিনাও কোনো বেগমের চেয়ে কম মর্যাদার জীবনযাপন করছিল না। সে ছিল অত্যন্ত আরাম ও আনন্দে। সে মাঝে মাঝে তার বড় বোন সাদিয়ার সঙ্গে দেখা করতে রাজপ্রাসাদে যেত এবং প্রতিবারই নতুন, বিরল ও মূল্যবান কোনো উপহার নিয়ে আসত। বাদশাহ সেই জিনিসগুলো দেখে বিস্মিত হতেন। যদিও তিনিও লিনাকে অমূল্য হার, গহনা ও হীরা দিতেন, কিন্তু লিনার উপহারের সামনে সেগুলোর কোনো মূল্যই ছিল না। শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে ৫-৬ জন লোককে ভিন্ন ভিন্ন দেশে পাঠালেন এবং সেখান থেকে অদ্ভুত সব জিনিসপত্র আনিয়ে রাখলেন। তিনি সাদিয়া ও বেগম আয়েশার কাছে সেসব জিনিসের কোনো উল্লেখ করলেন না। কিন্তু বেগম আয়েশা একজন পরিচারিকার মুখে জানতে পারলেন যে এই সব জিনিস অন্যান্য দেশ থেকে আনা হয়েছে এবং তিনি বুঝে গেলেন যে এই সব জিনিস লিনাকে খুশি করার জন্য রাখা হয়েছে। সুযোগ বুঝে তিনি ঘর থেকে সেই জিনিসটি বের করে নিলেন। সেটিতে একটি সুন্দর পুতুল রাখা ছিল, যার বর্ণনা ছিল এমন। বাক্সটি খুললেই পুতুলের যেই হাতে সোনার একটি সূক্ষ্ম ও সুন্দর আংটি ছিল। সেই হাতটি এমনভাবে সামনের দিকে বাড়িয়ে দিত যেন সে বাক্স খোলার লোকটিকে উপহার হিসেবে সেটি দিচ্ছে।
বেগম আয়েশা সেই সুন্দর ও মূল্যবান আংটিটি নিজের কাছে রেখে দিলেন এবং তার বদলে একটি সাধারণ সোনার আংটি রেখে দিলেন। এরপর একজন পরিচারিকাকে দিয়ে সেই বাক্সটি লিনার কাছে পাঠিয়ে দিলেন। পরিচারিকা লিনাকে বলল, আপনার বেগম সাহেবা এই বাক্সটি এই বার্তা সহকারে পাঠিয়েছেন যে, আপনি যখন আসবেন তখন বাদশাহ সালামতের সামনে এটি আমার হাতে পেশ করবেন। পরিচারিকা কিছুক্ষণ বসল এবং এইটুকু বলেই ফিরে গেল। লিনা সেই বাক্সটি রেহান সৌদাগরকে দেখাল এবং পরিচারিকার বলা কথাগুলো আবার বলল। রেহান তখন বললেন, আমার বিশ্বাস হয় না যে আপনার এই সৎ বোন এমন বাক্স পাঠিয়ে আমাদের অপমান করবেন। তিনি এটা নিশ্চয়ই পাঠাননি। লিনা বলল, আমি কালই তার কাছে যাব এবং তাকে জিজ্ঞেস করব। সে সারা রাত দুশ্চিন্তায় কাটাল। সাদিয়ার কাছ থেকে এমন কিছু আশা করেনি। পরদিন ভোরেই সে বাক্সটি নিয়ে রাজপ্রাসাদে পৌঁছাল। ঠিক সেই মুহূর্তে বাদশাহ সাদিয়ার ঘরে উপস্থিত ছিলেন। লিনা সালাম করে সাদিয়াকে বলল, আপিজান, আপনি কাল এই বাক্সটি পরিচারিকার হাতে কেন পাঠিয়েছিলেন? সাদিয়া বলল, না বোন, আমি এই বাক্সটি কখনোই পাঠাতে পারি না, বরং আমি তো এটি কখনো দেখিইনি। বাদশাহ তৎক্ষণাৎ সেই বাক্সটি হাতে তুলে নিয়ে দেখলেন, তারপর খুলে ফেলতেই দেখলেন আংটি বদলে দেওয়া হয়েছে। তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং সঙ্গে সঙ্গে সমস্ত পরিচারিকাকে ডেকে পাঠালেন। লিনাকে বললেন, আপনি এদের মধ্যে থেকে চেনান কে আপনার কাছে গিয়েছিল। লিনা তৎক্ষণাৎ তাকে চিনতে পারল এবং বলল, এই সেই পরিচারিকা। বাদশাহ নার্গিস নামে সেই পরিচারিকাকে কাছে ডেকে বললেন, সত্যি সত্যি বলুন, এই বাক্স আপনাকে কে দিয়েছিল? যদি মিথ্যা বলেন তবে মনে রাখবেন সারা জীবন কারাগারে থাকবেন। নার্গিস হাত জোড় করে নিবেদন করল, জাহাপনা, আমার জীবন আমার কাছে প্রিয়, আমি মোটেও মিথ্য বলবো না। এই বাক্স ছোট বেগম অর্থাৎ সাদিয়া দিয়ে দিলেন এবং বলেছিলেন যেন আমি তার বোনকে পৌঁছে দিই এবং বার্তা দিই যে যখন আপনি আসবেন তখন বাদশাহ সালামতের সামনে এটি আমার হাতে উপহার হিসেবে পেশ করবেন। বাদশাহ ক্রুদ্ধ দৃষ্টিতে সাদিয়ার দিকে তাকালেন। তখন সাদিয়া বলল, এ মিথ্যা বলছে, আমি তো ওর চেহারাও দেখিনি। বাদশাহ পরিচারিকাকে বিদায় করে বললেন, আমি বিস্মিত যে এই 2 পয়সার পরিচারিকা আমার সামনে মিথ্যা বলার সাহস রাখে। সাদিয়া বলল, এর অর্থ হল আমি আপনার কাছে মিথ্যা বলেছি, এখন আল্লাহর কাছ ছাড়া আর কেউ সুবিচার করতে পারবে না। আমরা 2 বোন মিথ্যা, প্রতারণা ও কপটতা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করেছি। ঠিক সেই সময় 2 জন পরিচারিকা দৌড়ে এলো এবং হাতজোড় করে বলল, বাদশাহ সালামত, একটি বিশাল সাপ নার্গিসকে জড়িয়ে ধরেছে। আল্লাহর দোহাই, তাকে বাঁচান। লিনা বলল, আল্লাহ তাকে মিথ্যা বলার শাস্তি দিয়েছেন। বাদশাহ, লিনা ও সাদিয়া উঠে রাজপ্রাসাদের ভেতরে এলেন। সেখানে সমস্ত পরিচারিকা, গোলাম ও উজির দাঁড়িয়েছিল এবং নার্গিস মেঝেতে চোখ বিস্ফারিত করে পড়েছিল, সাপটি তার কোমর পেঁচিয়ে ধরেছিল। বাদশাহ উজির আনোয়ারকে বললেন, এটিকে কে ছাড়াতে পারে? উজির জবাব দিলেন, এটা অত্যন্ত কঠিন কাজ, নার্গিস বাঁচবে না। তখন লিনা সেই পরিচারিকার দিকে তাকিয়ে বলল, এখনো সত্যি কথা বলুন, কে বাক্সটি দিয়েছিল? সে শুকনো গলা থেকে আওয়াজ বের করে বলল, সেই বাক্স বড় বেগম দিয়েছিলেন। সাপটি তখনই তার কুণ্ডলি ছেড়ে দিল এবং তাকে ছেড়ে মেঝেতে নেমে এলো। লোকেরা তার চলে যাওয়ার জন্য রাস্তা ছেড়ে দিল, কিন্তু সে সেই গোলামের দিকে হামাগুড়ি দিতে লাগল যে স্বর্ণমুদ্রা ভরা থলে নিয়ে গিয়েছিল। গোলাম যখন দেখল যে এবার তার পালা, তখন সে চিৎকার করে বলল, বাদশাহ সালামত, ছোট বেগম অর্থাৎ সাদিয়া সম্পূর্ণ নির্দোষ। সেই থলে আমাকে বড় বেগমই দিয়েছিলেন। সাপটি তৎক্ষণাৎ পথ পরিবর্তন করল এবং দ্রুত গতিতে বেগম আয়েশার ঘরে ঢুকে গেল। সবাই তার দিকে দৌড়াল, কিন্তু তাদের পৌঁছানোর আগেই সাপটি বেগমকে ছোবল মেরে উধাও হয়ে গেল। বেগম আয়েশা মেঝেতে পড়ে তীব্র ছটপট করছিলেন এবং চিৎকার করে বলছিলেন, আমি হিংসা এবং ঈর্ষায় এসব করেছিলাম। হায়, কত তাড়াতাড়ি আমাকে আমার কাজের শাস্তি পেতে হলো। সাদিয়া, আমাকে ক্ষমা করে দিন, যাতে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। সাদিয়া বলল, বোন, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আমি সব কিছু ক্ষমা করে দিয়েছি। এবং বেগম আয়েশা কয়েক মুহূর্তের মধ্যেই সবকিছু ছেড়ে এই নশ্বর পৃথিবী থেকে চিরবিদায় নিলেন।
ঠিক সেই মুহূর্তে প্রতিটি মানুষের হৃদয় কম্পিত হচ্ছিল এবং প্রত্যেকেই তওবা করছিল যে আমৃত্যু মিথ্যা বলবে না, কারো প্ররোচনায় পড়বে না এবং সত্যের খাতিরে মূল্যবান জিনিসও প্রত্যাখ্যান করবে। লীনা ঘরে ফিরে তার স্বামী রেহান সৌদাগরকে সমস্ত ঘটনা বলল। তখন তিনি হেসে উঠলেন। লীনা বলল, এতে হাসার কি আছে? রেহান বললেন, সেই সাপটি আপনাকেও স্বর্ণমুদ্রা দিত এবং আপনি তাকে প্রতিদিন সন্ধ্যায় দুধ পান করাতেন। লীনা চমকে গিয়ে বলল, আপনি কিভাবে জানলেন? এ কথা তো আমার বাড়িতেও কেউ জানে না। রেহান মৃদু হেসে বললেন, সে আসলে একজন জিন এবং আমার একজন প্রিয় বন্ধু। আমি তাকে বলেছিলাম যে আমি প্রচুর ধন সম্পদ অর্জন করেছি, এখন বিয়ে করার চিন্তা। যদি আপনি কোনো সুন্দরী ও সচ্চরিত্রা মেয়ে খুঁজে দেন, তবে আমি আপনার এই অনুগ্রহ কখনো ভুলব না। সে কয়েকদিন পর আমার জন্য আপনাকে পছন্দ করল এবং আমাকে জানালো। আমি তাকে বলেছিলাম স্বর্ণমুদ্রা আপনার কাছে পৌঁছে দিতে। এই সময়ও আপনার পিছে পিছে আমি তাকেই রাজপ্রাসাদে পাঠিয়েছিলাম। পরদিন সে রাজপ্রাসাদে গিয়ে সাদিয়াকে চুপিসারে এই গোপন কথাটি জানালো। তখন সাদিয়ার মুখ বিস্ময়ে হাঁ হয়ে গেল। লীনা এই কথা শুনে স্তম্ভিত হয়ে গেল। এই ঘটনার পর দুই বোন শান্তিপূর্ণ ও সম্মানের সঙ্গে জীবনযাপন করতে লাগল।